ক্লাসটা শুরু করছি। তোমরা চ্যাট বক্সে তোমাদের নাম এবং স্টুডেন্ট নাম্বার লিখে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে সোশিও ইকোনমিক অ্যাসপেক্টস অফ WSS প্রজেক্ট, why the socio-economic aspects are important. Then we discussed why those are important in water supply and sanitation project. এবং এই কনটেক্সটে আমরা ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্টের কিছু ইস্যুস নিয়ে আলোচনা করেছিলাম ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ। অর্থাৎ ওয়াটার সাপ্লাই স্যানিটেশন সেক্টরে কি ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়, কেন হয়, কিভাবে ওয়াটার সাপ্লাই থেকে এর সঙ্গে স্যানিটেশন যোগ হলো, এবং ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্টের জন্য সোশিও ইকোনমিক্সটা কি জন্য ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। কিপিং দ্যাট ইন মাইন্ড আমরা এখানে আগাচ্ছি হ্যান্ডআউট 1 এর ফার্স্ট স্লাইডে। প্রথমে বলা আছে জেনারেল সোশিও ইকোনমিক প্রোফাইল অফ বাংলাদেশ হাইলাইটিং WSS। সো প্রথমে আমরা যেটা দেখব যে সোশিও ইকোনমিক প্রোফাইল অফ বাংলাদেশ দেখব, এবং অফকোর্স এই সোশিও ইকোনমিক প্রোফাইলটা হাইলাইট করা আছে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্টের কনটেক্সটে ফর বাংলাদেশ। দেন বলা আছে নেসেসিটি অফ কনসিডারিং দ্য সোশিও ইকোনমিক অ্যাসপেক্টস। এটা আমি একটু আগেই বলেছি যে এটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। ইভেন choosing different technologies for water supply, choosing different technologies for sanitation, designing appropriate water supply system এবং sanitation system, not only from technical viewpoint but also from social viewpoint. It is important. আমি আবার একটু তোমাদেরকে স্মরণ করে দিতে চাই এই CE403 যে কোর্সটা, সেখানে কিন্তু we are more into socio-economic issues than technical issues. এখানে কিন্তু আমরা টেকনোলজি নিয়ে আলাপ করব না, আমরা এখানে ধরে নিব যে আমরা টেকনোলজি জানি, এবং জানা মানুষ যখন একটা প্রজেক্টে কাজ করবে তখন তার সেই সোশিও ইকোনমিক্স গুলো কিভাবে কনসিডার করতে হয়, এটাই হলো এই কোর্সের মার্জিনাল বেনিফিট, আর এটাই এই কোর্স থেকে আমরা শিখতে চেষ্টা করব। আবার বলছি, ধরে নিব যে আমরা টেকনিক্যাল পার্টটা জানি। সুতরাং টেকনিক্যাল পার্টটা ঠিক আছে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করে, এই অ্যাজাম্পশনের বেসিসে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে ডেভেলপমেন্ট প্রজেক্টে, এখানে ডেভেলপমেন্ট প্রজেক্ট এই হ্যান্ডআউটে হচ্ছে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন, কিভাবে সোশিও ইকোনমিক্স ইস্যুস গুলো ইম্পর্টেন্ট এবং কনসিডার করতে হয়, সেটাই হলো এই হ্যান্ডআউটের মেইন অ্যাসপেক্ট। এবং তারপরে বলা আছে ডেভেলপমেন্ট এন্ড বাংলাদেশ পার্সপেক্টিভ। এখানে আমরা বাংলাদেশের ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, এগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ডেভেলপমেন্ট টার্গেট is actually meant for a particular community. আমরা যদি ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্ট ডেভেলপমেন্ট বলি, আমরা বাংলাদেশে যে প্রজেক্টগুলো হয় সাধারণত জেলা ভিত্তিক অথবা বিভাগ ভিত্তিক অথবা উপজেলা ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন আছে, অর্থাৎ সে আমাদের জেলা, উপজেলা, ইউনিয়ন, এইভাবে করে আমাদের প্রজেক্টগুলো নেওয়া হয়, কারণ এটা হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির মধ্যে একটা ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্ট নেই, ডেফিনেটলি এই প্রজেক্টটা ওই এরিয়ার জন্য। তাহলে আমরা যদি ওই এরিয়ার জন্য প্রজেক্ট নেই, ডেফিনেটলি সেটার একটা টার্গেট গ্রুপ আছে, এবং সেই টার্গেট গ্রুপটা এখানে হচ্ছে ওই এলাকার মানুষ। তার মানে আমরা সে ছোট ছোট করে যদি আমরা বিভিন্ন প্রজেক্ট নেই, তাহলে প্রত্যেকটা প্রজেক্টের এরকম একটা টার্গেট গ্রুপ থাকে। There are deviations of this theory. যেরকম ধরো আমরা যদি ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্ট থেকে সরে একটু ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, সে পদ্মা ব্রিজ বা যমুনা ব্রিজের কথা বলি, দেন এই ডেভেলপমেন্টের যে টার্গেট গ্রুপ, যে কমিউনিটি, এটা কারা? সে পদ্মা ব্রিজের
টার্গেট গ্রুপ কারা কারা এটার বেনিফিশিয়ারি তোমাদের মনে হয়? এনি আইডিয়া? এটা কি কোনো একটা যেই জায়গায় পদ্মা ব্রিজ হয়েছে শুধু সেই এলাকার মানুষ, বা সেই উপজেলা জেলার মানুষ? তোমাদের কি মনে হয় এখানে টার্গেট গ্রুপ কে? বা একটা সে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি করি, তাহলে কি আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো অফকোর্স আমরা কোনো একটা জায়গায় করব, কোনো একটা থানায় করব, উপজেলায় করব বা জেলায় করব, এটার বেনিফিশিয়ারি কি শুধু ওই এলাকার মানুষ? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য beneficiary group of this sort of project? I mean, the target population or community which can be benefited from this sort of project. তোমাদের কি মনে হয়? Any ideas? পদ্মা ব্রিজের টার্গেট গ্রুপ কে, কোন কমিউনিটি বলতো? Any idea? না স্যার। স্যার দক্ষিণের মানুষের জন্য স্যার, যাতে স্যার এই যে আমাদের সি পোর্ট থেকে ঢাকার সাথে স্যার যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। হ্যাঁ, তাহলে তো শুধু দক্ষিণের মানুষ না, এই ব্রিজের যারা উত্তর আছে তারাও তো বেনিফিটেড হবে, তাই না? দক্ষিণে যেতে পারবে তাড়াতাড়ি জি স্যার। যারা ফেরি ইউজ করে। এরকম অ্যাকচুয়ালি পদ্মা ব্রিজ ইজ, আমি ইন্টেনশনালি তোমাদেরকে এক্সাম্পলটা দিয়েছি টু সাইট এক্সাম্পল, যে দেখো পদ্মা ব্রিজের বেনিফিশিয়ারি গ্রুপ আমরা মনে হতে পারে যারা ব্রিজ ইউজ করে তারা অবশ্যই বেনিফিশিয়ারি, যারা দক্ষিণে আছে তারা বেনিফিশিয়ারি, তারা দেশের সেন্টারে আসতে পারে। উত্তরের মানুষ বেনিফিটেড হবে যারা তাদের উৎপাদিত পণ্য পোর্ট বিদেশে পাঠাবে। যারা ইম্পোর্ট করে তারা বেনিফিটেড, কারণ এই পোর্টে আসে তাদের মাল, এই ব্রিজে তাড়াতাড়ি আসবে। যারা দক্ষিণে সবজি উৎপাদন করে তারা বেনিফিশিয়ারি, তাদের সবজি শহরে বন্দনা জেলা তাড়াতাড়ি যাবে। যারা উত্তরে ফসল উৎপাদন করে তারাও বেনিফিশিয়ারি, তাদেরটা দক্ষিণে যাবে। সো ইউ সি, দিস ইজ আ ভেরি টিপিক্যাল প্রজেক্ট where identifying the very small community যার এটা টার্গেট গ্রুপ, এটা খুব ডিফিকাল্ট। তার মানে এই ধরনের প্রজেক্টের টার্গেট গ্রুপ হচ্ছে মোরাললেস সারা দেশের মানুষই। So there can be projects of this scale as well. So just to compare, once we compare this sort of mega project with water supply sanitation project, water supply sanitation projecter beneficiary group identification is very easy. আমরা যেই জায়গার ওয়াটার সাপ্লাই বা স্যানিটেশন ইমপ্রুভ করব সেটাই হচ্ছে আমাদের টার্গেট গ্রুপ। এখানে আশেপাশের হ্যাঁ কিছু মানুষ হয়তো এখান থেকে বেনিফিটেড, যে একদমই হবে না তা না, বাট উই কনসিডার দ্যাট টু বি মার্জিনাল। সো ওয়াটার সাপ্লাই স্যানিটেশন প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট কি হতে পারে? ধরো কোনো একটা জায়গায়, আমরা তো বাংলাদেশের মোস্ট অফ দ্য প্লেসেস ওয়ার অরিজিনালি ডিপেন্ডেন্ট অন সারফেস ওয়াটার, আমি বলেছি। তারপরে we changed our dependency and made it groundwater. So Bangladesh 96% population are covered with tube oil and all those. সুতরাং এখান থেকে ইমপ্রুভমেন্ট হতে পারে। এটা হলো বাংলাদেশের গ্রামের চিত্র। আর শহরের চিত্র হচ্ছে যেটা ঢাকা শহরে যে পাইপড ওয়াটার সাপ্লাই হয়, মানুষের বাড়িতে পানি পৌঁছায়, যেটা গ্রামে হয়তো অনেক ক্ষেত্রেই পৌঁছে না, সেখানে ওই টিউব অয়েল আছে, টিউব অয়েল থেকে পানি আনতে হয়। এরকম একটা সার্বিক অবস্থায় ওয়াটার সাপ্লাই সেক্টরে কি ইমপ্রুভমেন্ট হতে পারে? এটা হতে পারে, দেখো ঢাকা শহরে যেটা আছে যে মানুষের বাড়িতে পানি পৌঁছে, সেটা তো ঠিক আছে, কিন্তু রুরাল এরিয়াতে বিভিন্ন পৌরসভায়, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যদি এখনো ডিপ টিউবওয়েল বেসড টেকনোলজি থাকে, যেখানে মানুষকে টিউবওয়েলের কাছে যে পানি আনতে হয়, সেখানে আমরা করতে পারি যে পাইপ দিয়ে বাড়িতে কানেকশন দিতে পারি এবং সাপ্লাই সেখানে পৌঁছে যাবে যেখানে মানুষের প্রয়োজন। তার মানে এই যে ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট। আর
স্যানিটেশন ইমপ্রুভমেন্ট কি? স্যানিটেশন ইমপ্রুভমেন্ট আমরা বাংলাদেশে there was a time when there was not a proper sanitation facility. Some people even used open defecation. Then তোমরা সিই তোমরা CE333 কোর্স পড়েছো। CE333 কোর্সে তোমরা দেখেছো যে একটা টপিক ছিল লো কস্ট স্যানিটেশন অপশন। সো তোমরা জানো যে স্যানিটেশন মানে কি, মানে প্রপার স্যানিটেশন সিস্টেম মানে কি, কি কি সেফটি থাকতে হয়। সুতরাং এই স্যানিটেশন এনশিওর করেও লো কস্ট কি কি টেকনোলজি আছে এটা তোমরা দেখেছো। তাহলে সেই লো কস্ট টেকনোলজি গুলো আমরা বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে দেয়ার আর সোশিও ইকোনমিক ইস্যুস। যেরকম বলি যে প্রত্যেকটা বাড়িতে এক বা একাধিক কি ল্যাট্রিন থাকবে বা স্যানিটেশন সিস্টেম থাকবে, একটা কি অন্তত থাকবে, অথবা 5টা বাড়ি মিলে কি একটা হবে। সো ইউ সি, ডিপেন্ডিং অন দ্য সাইজ, নাম্বার, অ্যাটাচমেন্ট উইথ হাউসহোল্ড, এগুলোর উপরে নির্ভর করে মানে যে কোয়ালিটি অফ সাপ্লাই আর কোয়ালিটি অফ স্যানিটেশন এটা কিন্তু ডিফারেন্ট হয়, এবং পিপল এনজয় ডিফারেন্ট বেনিফিট ইন লাইফ আউট অফ দিস স্যানিটেশন সিস্টেম। বাট সেখানেও দেখো একটা সোশ্যাল এবং একটা ইকোনমিক আসপেক্ট আছে। কিরকম? আমি শহরে আমাদের বাড়িতে বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ কি আছে, সে 2 বা 3 বেডরুমের বাসা, হয়তো যতগুলো বেডরুম তার থেকে হয়তো একটা কম টয়লেট আছে। বাট থিঙ্ক অফ দ্য হাউসেস ইন দ্য রুরাল এরিয়াস, ওখানে কি একটা বাড়িতে এরকম 2টা 3টা ল্যাট্রিন থাকে? ন, বড়দের একটা ল্যাট্রিন থাকে, ডিপেন্ডিং অন দ্য ইনকাম গ্রুপ। তা না হলে হ্যাঁ, যদি আরেকটু রিচার কমিউনিটি হয় তাহলে হয়তো 2টা বা একাধিক ল্যাট্রিন থাকতে পারে। অথবা যদি ভেরি পুয়ার কমিউনিটি হয়, লো ইনকাম গ্রুপ হয়, লো টু মিড ইনকাম বা ভেরি পুয়ার ইনকাম গ্রুপ হয়, তখন দেখা যায় যে কয়েকটা বাড়ি মিলে একটা কমন ল্যাট্রিন থাকে, যেগুলোকে আমরা বলি কমিউনিটি ল্যাট্রিন। কমিউনিটি ল্যাট্রিন করলে ডেফিনেটলি সেটা একটা বাড়ির মালিকানায় থাকে না, সেখানকার ইউজার হয় কয়েকটা বাড়ির মানুষ। এবং কয়েকটা বাড়ির মানুষ যখন সেটা ইউজার হয়, ডেফিনেটলি এটার বেনিফিটটা ডিফারেন্ট হয় কম্পেয়ার টু একটা বাড়িতে 3টা ল্যাট্রিন থাকা আর 3টা বাড়িতে একটা ল্যাট্রিন থাকা। there is a huge difference in the use, maintenance and comfort level. সুতরাং মানুষের আর্থ সামাজিক অবস্থার সঙ্গে এই প্রভিশন ফর ল্যাট্রিন এটা জড়িত। সেটা এক এক নাম্বার জড়িত হচ্ছে যে সে কোনটা অ্যাফোর্ড করতে পারে সেরকম ল্যাট্রিন সে পায়, সেটা হলো তার অ্যাফোর্ডেবিলিটির ভিউ পয়েন্ট থেকে। আর সার্ভিস ভিউ পয়েন্ট থেকে আমি যদি 3টা বাড়িতে একটা ল্যাট্রিন দেই, তাহলে যে সার্ভিসটা সে পায় সেটাও ডিফারেন্ট কম্পেয়ার টু একটা বাড়িতে 3টা থাকলে যেরকম হতো। সো দেখো, অ্যাফোর্ডেবিলিটির সঙ্গে ল্যাট্রিনের অ্যাভেলেবিলিটি এবং সেই অ্যাভেলেবিলিটির সঙ্গে তার কমফোর্ট কানেক্টেড। তার মানে সোশিও ইকোনমিক কন্ডিশনের সঙ্গে তার কমফোর্ট কিন্তু কানেক্টেড। এবং এই কমফোর্ট শুধুমাত্র যে কমফোর্ট তা না, এই ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশনের তো আমরা প্রথমেই বলেছি যে হেলথ বেনিফিট আছে। সুতরাং একটা মানুষের যে দিনের যে সময়, সেই সময়টা ব্যবহার করে তার দিনের সবগুলো কাজ করতে হয়, এবং এই সময়ের মধ্যে অনেক মানুষ আছে যারা ডেইলি কাজের বিনিময়ে তারা পেমেন্ট হয়। সুতরাং তাদের জন্য সময়টা অত্যন্ত ভ্যালুয়েবল, এবং টাইম ইজ অলমোস্ট ইকুইটেবল টু মানি ফর দ্যাট কমিউনিটি। সো time and convenience related to water supply, latrine is related to their lifestyle, and that lifestyle is related to their earning or income. তাহলে দেখো, যদি একটা বাড়িতে বাসায় পানির সাপ্লাই থেকে এবং মানুষ কল খুললেই পানি পায়, কম্পেয়ার টু যেখানে ডিপ টিউবওয়েল আছে এবং বাড়ির মানুষ কলসি নিয়ে সেখানে যায়, এবং বিজি সময় সকালে ফর এক্সাম্পল সেখানে লাইন হয় এবং লাইন দিয়ে পানি জন্য ওয়েট করে পানি নিয়ে আবার ঘরে আসতে হয়, এই 2টা সিনারিওর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। দেয়ার ইজ ডিফারেন্স ইন কমফোর্ট
there is difference in time, and there is difference in available time, and there is difference in energy. অর্থাৎ একটা মানুষ এই যে খালি কলসি নিয়ে যাচ্ছে এবং ভরার পরে সেই ভরা কলসিটা ফেরত আনছে, সেই এই পুরো অ্যাকশন বা অ্যাক্টিভিটির মধ্যে প্রচুর এনার্জি রিলেটেড ইস্যুস আছে। এই এনার্জি কিন্তু তাকে ফুড থেকে কম্পেনসেট করতে হয়। দেন ভেরি লো ইনকাম গ্রুপের মধ্যে অ্যাফোর্ডেবিলিটি ফর ফুড ইজ কোয়াইট লো, এবং এনার্জি ইনপুট অর এনার্জির কম্পেনসেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অর in many cases not easily available. তাহলে দেখো, the basic issues I'm trying to highlight is how socioeconomic issues can impact someone's daily life and living and lifestyle, even his earning, and that earning in a way impacts his quality of life. So starting from the water supply or sanitation option they can afford impacts on their time, and that time is deducted or added from their daily activity, and that impacts their income level, and that income level impacts their affordability, which in turn impacts their food, shelter, education, and basic necessities. So দেখো যে this is a circular relationship where affordability, lifestyle, living, then water supply, sanitation, and all these are related in a circular manner. And that is why socioeconomics are very important to be considered when we design some water supply sanitation project. এই জন্য water supply sanitation projecte Bangladesher context there are many professionals working. Department of Public Health Engineering, for your information, is one of the biggest agencies LGRD ministry under যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, শহরে না, তারা রুরাল এরিয়াতে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন এনশিওর করে। কারণ শহর এলাকাতে প্রত্যেকটা শহরের যে সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা পৌরসভা তারা এটা এনশিওর করে, কিন্তু যেসব জায়গায় মিউনিসিপ্যালিটি, পৌরসভা বা ওয়াটার সাপ্লাই অথরিটি নাই, সেই সব জায়গায় কিন্তু এলজিডি এই সার্ভিস প্রোভাইড করে থাকে। তার মানে পুরো বাংলাদেশে পানির সাপ্লাই কিভাবে হবে, ডিপ টিউবওয়েল বেস হবে নাকি সে পাইপড ওয়াটার সাপ্লাই হবে, এই কাজগুলো অনেকাংশে ডিপিএইচই করে থাকে, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। তোমাদের এটা জানা দরকার। আর ঢাকা শহরে আমাদের এটা করে থাকে ঢাকা ওয়াসা, চিটাগং শহরে চিটাগং ওয়াসা, খুলনা শহরে খুলনা ওয়াসা, রাজশাহীতে রাজশাহী ওয়াসা, অ্যান্ড সো অন। অন্যান্য জায়গায় পৌরসভা করে, কোনো জায়গায় মিউনিসিপ্যালিটি করে, অ্যান্ড সো অন। সো এই সরকারি যে সংস্থাগুলো যেগুলোর নাম বললাম, এরা এদের সঙ্গে পার্টনার হিসাবে বিভিন্ন এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে নেয়। এনজিওর নাম তোমরা শুনেছো। এবং ওয়াটার সাপ্লাই স্যানিটেশন হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট এরিয়াস ফর ওয়ার্ক অফ এনজিও ওয়ার ইঞ্জিনিয়ার্স আর কনসার্নড। হ্যাঁ, এই এনজিও গুলো অনেক সোশ্যাল কাজ করে, পিওরলি সোশ্যাল, যেখানে হয়তো সেই কাজগুলো হয়তো আমাদের এই আমরা যে ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে ডিসকাস করছি বা করতে চাচ্ছি তার সঙ্গে রিলেটেড না, বাট অফকোর্স দে ডু লট অফ আদার ডেভেলপমেন্টস which are different from our infrastructure development. But you have to understand the dynamics, how things work. কারণ একদিকে গভর্নমেন্ট এজেন্সি, আরেকদিকে হচ্ছে এনজিও যারা হচ্ছে নন গভর্নমেন্ট, এবং আরেকদিকে হচ্ছে সিটিজেন বা দেশের মানুষ যার জন্য আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করছি। এই তিন ট্রায়াঙ্গেলের মধ্যেই ওয়াটার সাপ্লাই স্যানিটেশন এবং এর ডেভেলপমেন্ট, এর যাবতীয় কার্যক্রম অন্তর্নিহিত। এই 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 ডাইনামিক্সটা বোঝা অত্যন্ত জরুরি। তা আমরা যখন এখানে ডেভেলপমেন্ট টার্গেট বলছি এবং একটা পার্টিকুলার কমিউনিটি বলছি, আমি আগেই বলেছি যে ওয়াটার সাপ্লাই স্যানিটেশনের ক্ষেত্রে ইয়েস, দিস কমিউনিটি ক্যান ইজিলি বি আইডেন্টিফাইড, বাট ফর ইউর নলেজ, নট ফর এভরি ডেভেলপমেন্ট প্রজেক্ট ইউ ক্যান আইডেন্টিফাই পিন পয়েন্ট দ্য বেনিফিশিয়ারি কমিউনিটি। সেটার এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়েছি।
which is different from water supply sanitation project. So there are few things that the planner needs to know. Which planner? Who designs the WSS system. So the planner must know socio-economic status of the client. এটা তো আমাদেরকে জানতেই হবে, এতক্ষণ তোমরা সেই বর্ণনাই করলাম যে মানুষের আর্থ সামাজিক অবস্থা। এখানে আমরা আর্থিক অবস্থাটার উপরে অনেক বেশি এক্সাম্পল দিয়েছি বা জোর দিয়েছি, বাট সামাজিক অবস্থাটাও কিন্তু অত্যন্ত জরুরি। From your experience of living in Bangladesh and being grown up in Bangladesh, you possibly know that there are many religious, ethnic and other groups, and depending on each group there are very particular norms and rules which are applicable in that community. That community may be belonging to a very specific religion or very specific culture and so on. So socio-economic status of the client is very important. এটা আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। নিড অফ দ্য ক্লায়েন্ট, এরপরে একটা টার্ম আছে ডিমান্ড অফ দ্য ক্লায়েন্ট। What are the differences that you understand between these two lines? Need of the client and demand of the client. What do you think these two mean? Are those different or the same? কি মনে হয় তোমাদের? What is the meaning of need of the client? Any idea? স্যার যে জিনিসগুলো আমার লাগবেই, Demand of the client? মানে স্যার যেগুলো আমি চাচ্ছি বা মানে আমার একদম বেসিক নিড না, কিন্তু আমার ওগুলো হলে ভালো হয়। দুটার মধ্যে ডিফারেন্স? স্যার নিড তো আমার লাগবেই, আর ডিমান্ড তো স্যার হচ্ছে। আচ্ছা, এটা হলো নিড হলো আমার লাগবেই, আর ডিমান্ড হলো আমি চাচ্ছি। তার মানে তুমি যেটা বলছো দুইটার মধ্যে একটু স্কেলের ডিফারেন্স আছে, একটা আমার লাগবেই আর একটা আমি চাচ্ছি। জি স্যার। কোনটা বেশি কোনটা কম, কোনটা বড় কোনটা ছোট? স্যার নিডটা তো ইম্পর্টেন্ট এবং এটা তো স্যার বেশি, ডিমান্ডটা একটু কম। এনি আদার আইডিয়া? স্যার অনেক সময় ক্লায়েন্ট বুঝতে পারে না যে তাদের কি নিড, সেই জন্য তাদের ডিমান্ড একটু অন্যরকম হয়ে যায়। ওকে, আচ্ছা, এই তোমাদের ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, ফ্রম ইউর ভিউ পয়েন্ট ইজ কারেক্ট, বাট দ্য মিনিং that we use these two terms for in this socio-economic aspect is need of the client is the need the client has when we decided that need through some investigation. অর্থাৎ কোনো একজন এক্সপার্ট ফিল্ডে গেল এবং ফিল্ডে যে মানুষের নিড অ্যাসেসমেন্ট করলো, নিড অ্যাসেসমেন্টের স্পেসিফিক ওয়ে আছে, স্টেপস আছে, সেভাবে নিড অ্যাসেসমেন্ট করে তার নিডটাকে লিস্ট করলো। এটা হলো নিড অফ দ্য ক্লায়েন্ট বাই ইনভেস্টিগেশন। And the next is the demand of the client, which is what clients think they want, is the demand of the client. They claim those facilities or those systems or those services for their very community. This is what is meant in this handout as the demand. And the need of the client decided by some investigation and scientific basis. And demand is the claim coming from the local feeling or local vibe, you can say. What most important is need of the client and demand of the client when are in line. This is good because usually আমি যেটা তোমাদেরকে প্রথমেই বলেছি যে ডিপিএইচই বা এনজিও বা সরকার সাধারণত সেই ফ্যাসিলিটি দেয় বা দিতে চেষ্টা করে which came from investigation,
অর্থাৎ they try to meet the need of the client rather than the demand of the client. But in reality দুইটা যদি এক হয় তাহলে এই জন্য ভালো, because what you decided from investigation and you provided them is exactly what also they asked for. If there are differences in need of the client and demand of the client, then there needs some tweaking and serious consideration how to minimize the gap and provide facilities to the community which are very well accepted by the community, because you surely understand if you provide something different from what they demanded just because you found that to be different, maybe some or other way rejected, which means even though you provide the facility that might not be used as efficiently or as much as it would be if you would provide demand of the client. So this is a very thin line, but very important aspect discussed in socioeconomics. Client's absorptive capacity. This is very important. What is that? This is what clients can absorb. Example, ধরো আমরা একটা মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য ধরো কোনো একটা জায়গায় মানুষের আবাদযোগ্য নিজের মালিকানাধীন আবাদযোগ্য জমি নাই, যার ফলে তারা অন্যের যারা হায়ার ইনকাম গ্রুপ তাদের জমি চাষ করে একটা বছরে একটা টাকা পায়, একটা শস্য পায়, সেটার বিনিময়ে কাজ করে। এখন এমন অবস্থায় একটা আমরা প্রজেক্ট নিলাম বা সরকার মনে করলো যে মানুষের যদি নিজের জমি থাকতো তাহলে তার জীবনে সার্টেনটি বাড়তো এবং he would invest or engage more for his own piece of land, which is a very good thought. And keeping that in mind, হয়তো ধরো সরকার একটা স্মল একটা ক্রেডিট সিস্টেম, একটা ঋণ সিস্টেম চালু করলো। কিরকম? যে যারা এরকম লো ইনকাম গ্রুপ, সে একটা সিলিং সেট করে দিল, এই ইনকামের নিচে যারা আছে তারা ধরো একটা সার্টেন এক্স অ্যামাউন্ট অফ জমি তারা কিনতে পারবে এবং সেই জন্য তাকে সরকার কিছু লোন দিবে। এই লোন যদি সরকার দেয় এবং সে সেই লোন দিয়ে জমি কিনে প্রথম দামটা শোধ করে, তারপরে ধরো তাকে সেই ঋণটা শোধ করতে হবে সময়ে সময়ে, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে। এখন এই এক্সাম্পলে আমরা একটা নাম্বার বসাই। একটা ফ্যামিলি 5 জন বা 7 জনের একটা ফ্যামিলি, যার ধরো ইনকাম 15,000 বা সে 20,000 টাকা, সে কথার কথা মাসে। আমরা একটা লোন স্কিম চালু করলাম যেখানে ধরো আমরা তাকে ওয়াই অ্যামাউন্ট টাকা লোন দিব এবং এটা প্রত্যেক মাসে এটার ইন্টারেস্ট, ক্যাপিটাল সহ ইন্টারেস্টটা তারা পে ব্যাক করবে। এখন আমি তাকে এমন ওয়াই টাকা লোন দিলাম যার ফলে ক্যাপিটাল সহ লোন রিপেমেন্টের জন্য তার সে প্রত্যেক মাসে 25 থেকে 30,000 টাকা দিতে হয়, অথচ তার ইনকাম হচ্ছে সে 15 থেকে 20,000 টাকা প্রত্যেক মাসে। তাহলে সে কি করে এটা লোন শোধ দিবে? Is it possible for him, if there is no other miracle or something drastic good happens, সে কি এটা রিটার্ন দিতে পারবে? Even though the whole idea is good, right? যে আমরা তাকে লোন দেওয়ার ব্যবস্থা করছি and so that he can buy land, which is very good. এটা কি সে নিতে পারবে এই লোনটা? তোমাদের কি মনে হয়? Is it possible? বা আমরা
জমি কেনার এক্সাম্পলটা বাদ দিয়ে যদি আমরা এই লোনটা তাকে আমরা ধরো যে তাদের জন্য রুরাল কমিউনিটিতে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন ফ্যাসিলিটি করে দিব, এনজিও বললো আমি করে দিব, কিন্তু তুমি আমাকে পার মাসে একটা টাকা আমাকে ফেরত দিবা, আমি যেহেতু এটা করে দিলাম। এই টাকাটা যদি তার মান্থলি ইনকামের কাছাকাছিও হয়, তাহলে শুধু ওয়াটার সাপ্লাই স্যানিটেশনের জন্য কি সে এই ফ্যাসিলিটিটা নিতে পারবে? তোমাদের কি মনে হয়? নিতে পারবে না। এইটা হচ্ছে এক্সাম্পল অফ ক্লায়েন্টস অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি। ঠিক আছে? Even though your targets are good, noble, and you really meant benefit of the community, in some cases you may need to fine-tune that so that it is within the client's absorptive capacity. So in other way, even though your intention is good, you have to be aware of client's absorptive capacity so that your facility is within the limit of his absorption. Gender issues involved. There are gender issues, especially once we consider the water supply sanitation in Bangladesh. Gender is a very huge issue. You must remember that. Because Bangladesher rural areate, women are specifically involved fetching household water from the source. The source usually is the tube well, as I mentioned earlier with some example. যে একটা খালি কলসি নিয়ে ঘর থেকে টিউবওয়েলে যাবে, সেইখান থেকে পানি নিয়ে আসবে, পানি নিয়ে এসে সেটা ইউজ করবে। এই যে একজন মানুষ যে যাচ্ছে, most of the rural area is the woman or the female member of the house who goes and fetches water. And for this whole action, she spends significant time of the day for collecting water. So it needs not only her time, but also costs her energy. So এই যে খালি কলসি, সেটার একটা ওজন আছে, সেটা নিয়ে একটা সার্টেন ডিস্টেন্স যাওয়া এবং পানি ভরার জন্য ওয়েট করা, এরপরে পানি ভরলে সেটার ওয়েট বেড়ে যায়, এবং by virtue of your knowledge from science, you know that work done is even more while bringing that back home, which costs her energy. And she needs to take food for compensating the energy. Then is the female member, which is very gender biased for most of the rural areas, who is doing this very specific job. Whether she is fed properly for compensation of the energy consumed for the water fetching drinking water is very important. On the other hand, while this is an example of water supply, the sanitation or the latrine issues are even severe, because depending on the socioeconomics, আমরা আগেই বলেছি, you may have 3 latrines in one house or 1 latrine per 4 or 5 houses. So if the latrine is shared or it's a community latrine, then definitely the members have to go all the way to the latrine from home. And depending on the distance from between the latrine and the house, it takes different time. But there are people from different religion, different caste and creed and ethnicity, which might have some very gender biased norms or rules which prohibit the gender based issues or specific gender, people from specific gender, to use latrine or sanitation system which is available in community rather than at home. So for water supply sanitation, this issue is very important, very sensitive, and unless you meet that very demand of the client that we already discussed, your facility might not be used. So কোটি কোটি টাকা খরচ করে তুমি কোনো জায়গায় ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন সিস্টেম করলা, এবং তুমি বাই ভার্চু অফ বিং ইঞ্জিনিয়ার তুমি বললা যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তুমি সব কোর্সের যাবতীয় টেকনোলজিক্যাল নলেজ অ্যাপ্লাই করে বললা হ্যাঁ এভরিথিং ইজ পারফেক্ট, ফাংশনাল অ্যান্ড ইন অর্ডার, সো মাই জব ইজ ডান।
but actually you considered only the technical aspects without paying attention to the social aspect where gender was also an issue. And because of this, possibly the half of the community or half of the population in that area are possibly not using it. And this may lead to a huge failure because once government invests money to facilitate the water supply and sanitation, or you utilize money from some donor who wants to ensure water supply and sanitation, they really want all the citizens to use that facility so that there is no gender biased issues that a specific gender is deprived or can't use it. That means if it happens, এবং একটা প্রজেক্ট করার পরে যখন পোস্ট এভালুয়েশন হয়, if it is observed to happen like that, that means your project was a failure. So considering the gender issues involved is important in water supply and sanitation, especially in countries like Bangladesh or in any part of the world. Potential adverse effects on the vulnerable group. So there are some adverse effects on the vulnerable group. This is very important. There are a number of examples where we can see or say that there were issues or adverse effects যেখানে vulnerable group গুলো they suffered. ধরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকার 100টা স্পেশাল ইকোনমিক জোন নিয়েছে, তৈরি করছে স্পেশাল ইকোনমিক জোন। আমি জানি না তোমরা জানো কিনা, there are hundreds SEZ, special economic zone in Bangladesh. তার মধ্যে চিটাগাং এর মিরেশ্বরে this is one of the biggest economic zone, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইকোনমিক জোন গুলো আছে। ঢাকার 2500, নারায়ণগঞ্জ এইসব জায়গায় ইকোনমিক জোন আছে। 2500-এর ইকোনমিক জোনটা জাপানের ওরা অপারেট করছে। এই ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো কি, স্পেশাল ইকোনমিক জোনগুলো কি? এখানে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি হবে এবং ইন্ডাস্ট্রি হয়ে এখানে প্রোডাক্ট তৈরি হবে এবং বিদেশিদেরকে এখানে বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গ্রুপকেও এখানে কিছু ফ্যাসিলিটি দেওয়া হবে। ফ্যাসিলিটি দিলে তারা এখানে ইন্ডাস্ট্রি করবে এবং ইন্ডাস্ট্রি করলে একটা পলিসি আছে, একটা গাইডলাইন আছে, তারা এই প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করতে পারবে, এখানে বিক্রি করতে পারবে না। তাদের কিছু ম্যান্ডেট আছে যে বাংলাদেশের লোকাল মানুষকে তাদের নিতেই হবে একটা সার্টেন পার্সেন্টেজ, সো দ্যাট বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট প্রবলেম যেন সলভড হয়। এবং তাদের কিছু গাইডলাইন আছে উইথ রেসপেক্ট টু ইনকাম ট্যাক্স এবং রিসোর্সেস দে ক্যান ইউজ, এবং তাদের কিছু ব্যারিয়ার আছে যে তারা তাদের প্রোডাক্ট এইখানে সেল করতে পারবে না এবং এইখানেই সেল করতে হবে, এরকম কিছু গাইডলাইন আছে। তো এরকম ধরো স্পেশাল ইকোনমিক জোন যখন হয় তো আমরা তো সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হবে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি হবে। এখন ধরো এই ইন্ডাস্ট্রি গুলো তৈরি করার ফলে এখান থেকে প্রচুর পরিমাণে এফ্লুয়েন্ট আসছে, এফ্লুয়েন্ট এসে লোকাল ওয়াটার বডি গুলো সে পলিউটেড হচ্ছে। লোকাল ওয়াটার বডি গুলো পলিউটেড হওয়ার ফলে সে আমরা আগে যেখানে মাছ হতো বিলে বা পুকুরে, সেখানে এখন আর মাছ হচ্ছে না, যার ফলে এখন যারা জেলে ছিল, যারা এই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত, তারা এখন আর মাছ ধরতে পারছে না। তার মানে you see, even though having industry and industrial activity is such win-win project for everyone, there is a specific group of people who are very vulnerable and who would be adversely affected by this even noble and development project. So there are hundreds of other examples which we can cite and mention that even though the development is quite absolute and bringing benefit almost for everyone, there are some vulnerable groups which are possibly being affected significantly and adversely out of this project. So সেই জিনিসটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এবং সেই কমিউনিটি যদি তারা সত্যি এফেক্টেড হয় তাহলে তাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং the success of the project will be not only the facility you wanted to develop out of this project, also that
you took proper care of this vulnerable group which were affected by the project. দেখো তার মানে তুমি একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট করছো, সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, জিডিপি বাড়ছে, ইনকাম হচ্ছে, সেটা একরকম সাকসেস, সেটাকে তুমি সাকসেস বলছো। কিন্তু সেই সাকসেসের মধ্যে তুমি একটা ভালনারেবল গ্রুপের টেক কেয়ার করছো না এবং তাদের সাফারেন্স গুলোকে অ্যাডভার্স এফেক্ট গুলোকে তুমি অ্যাড্রেস করছো না, এটা কিন্তু পার্ট অফ ফেলিওর। তার মানে জিনিসটা এরকম যে আমি ওয়াটার সাপ্লাই স্যানিটেশন সিস্টেম করছি, ডেভেলপ করছি, সবকিছু ঠিক করছি, ইনস্টল করছি, মানুষ ইউজ করছে, সব ঠিক আছে, তারপরও there is a sign of failure in this project because এই প্রজেক্ট করার ফলে যেসব গ্রুপ এফেক্টেড হচ্ছে আমি তাদের টেক কেয়ার করি নাই। সো this success or failure indicators not directly from what I wanted to install, but some other cases which are also social issues or economic issues. So আমরা এইখান থেকে আবার নেক্সট ক্লাসে শুরু করব potential adverse effects on vulnerable groups. তোমরা কি সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? আমি ক্লাসটা শেষ করব এখন। তোমরা ভালো থাকো, আবার নেক্সট উইকে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ।